আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, মহিবুল হাসান চৌধুরী, তাকে আপনারা সবাই চেনেন, না চেনার কোনো মানেই হয় না। তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, তারপরে তিনি ব্রিটিশ একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার দেখে ইউনূস সরকারের কম্পন তৈরি হয়েছিল, ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়েছিল, মানে একটা হাইপ উঠছিল। তিনি একজন যোগ্য, মেধাবী এবং সর্বগ্রহণযোগ্য মানুষ হিসাবেই আমরা দেখতে পেয়েছি যখন আওয়ামী লীগ সরকারে ছিল। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিনি যতগুলো বক্তব্য দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আন্তর্জাতিক গণমাধ্যমে, সকল সাক্ষাৎকারই ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে, RT অর্থাৎ রাশিয়া টুডে। সেখানে সেই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলছেন, সেই সাক্ষাৎকারটি শুনে অবশ্যই ইউনূস সরকারের গদি কেঁপে ওঠা বা কম্পন তৈরি হওয়া, তাদের মনের মধ্যে নতুন করে আবার সংশয়ের সৃষ্টি হওয়া, তাদের মনের মধ্যে নতুন করে আবার ভয় ভীতির উদয় হওয়া, এটা স্বাভাবিক একটা বিষয়। Especially the Biden family, especially the Clintons, especially the Soroses, these families who had a nexus with Mr. Yunus. ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি যদি বাংলা অনুবাদ করা হয়, তাহলে প্রথমেই তিনি যে শব্দটা বলছেন যে নোংরা ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ সরকারে থাকা আওয়ামী লীগ তারা ক্ষমতাচ্যুত হয়েছে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সেটা এই সরকার নিজে স্বীকার করছে। কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন এই অন্তর্বর্তী সরকারের জন্য, সেটা খুবই এই সরকারের চিন্তার বিষয়। এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে পরিস্থিতি দেখা যাইতেছে, অপরদিকে আওয়ামী সভানেত্রীর তার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি অনর্গলভাবে দিয়ে যাচ্ছেন। এবং রাশিয়ার প্রতি বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা প্রচার ছিল যে এই সরকারের সাথেই আছে রাশিয়া। কিন্তু যখন মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার নিল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টুডে, তখন কিন্তু তাদের সেই বয়ানটা পুরোপুরি অগ্রহণযোগ্য হয়ে গেল, এই অন্তর্বর্তী সরকারের বয়ান। নওফেল সাহেব তিনি যে বক্তব্যটা যে কথাগুলো সেখানে বলছেন যে মার্কিন ডিপ স্টেট USAIDর অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি কয়েকটা পরিবারকে এখানে দোষারোপ করছেন স্পষ্টভাবে, নাম উচ্চারণ করে, জো বাইডেন, ক্লিন্টন এবং সোরেশ। তারা ম্যাটিকুলাসলি, খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমাদের স্বার্থ হাসিলের জন্য তারা বিনিয়োগ করছে, লক্ষ লক্ষ ডলার খরচ করছে। বাংলাদেশের বিভিন্ন NGOকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করার জন্য। এবং সেইটার ধারাবাহিকতায় আর তিনি যে কথাটা বলছেন যে জুলাই আগস্ট আন্দোলন, এই জুলাই আগস্ট আন্দোলন ছিল পরিকল্পিত একটা আন্দোলন এবং এটা একটা সশস্ত্র হামলা। তিনি আন্দোলন শব্দটাও ব্যবহার করেন নাই, তিনি ওখানে ব্যবহার করছেন হামলা। আমি যখন প্রথম নওফেল সাহেবের এই সাক্ষাৎকারটা দেখলাম চ্যানেল ওয়ানে, তারপরে আমি একটু খোঁজাখুঁজি করলাম যে আদৌ বাংলাদেশের কোনো পত্রিকা এটা নিউজ করছে কিনা। আমি দেখলাম যে না, অবাক করা বিষয়, কোনো পত্রিকা এটা নিউজ করে নাই। হ্যাঁ, যদিও এই বর্তমান সরকারের মানে প্রথম সারির শত্রু হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগেরই একজন নেতা নওফেল সাহেব, তিনি তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকা ছাপাবে না বা তারা নিউজ করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ বর্তমান সরকার তো কীভাবে মিডিয়াদের মানে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিছে এবং রাখার চেষ্টা করতেছে, সেটা নতুন করে বলার কিছু নাই। বিভিন্ন সাংবাদিক সম্পাদকের কথা শুনলে আমরা বুঝি। কিন্তু এই যে বক্তব্যটা নওফেল সাহেব দিচ্ছেন, এই বক্তব্যটা পুরোপুরি তো সরকারের কি বলে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা। সেই হিসাবে তো আমার দেশ পত্রিকায় একটু অন্যরকমভাবে এটা ছাপাইলেও ছাপাইতে পারত, কিন্তু তারা মানে আমার দেশও এটা ছাপায় নাই। আর অবশ্যই তো এটা সরকারের কান বরাবর গেছে। এখন আমরা জানি, দেখেন, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো আমাদের সুখ দুঃখ সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের প্রতি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশাল একটা এরিয়া জুড়ে আছে ইন্ডিয়া, ভারত। তারপরে আপনি যদি চীনকে ধরেন, তারপরে রাশিয়া ধরেন,
দেখেন প্রতিটা রাষ্ট্র, আর আবার একটা রাষ্ট্র মায়ানমার, সেটার কথা না বললেই চলে, কারণ তারা নিজেরাই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে অবস্থান করতেছে। এখন ভারত, এই সরকারের সাথে ভারতের কেমন সম্পর্ক, এটা বলার কিছু নয়। আপনারা দেখেন রাশিয়ার সাথে এই সরকারের সম্পর্ক, সেটা যে মানে একেবারে শূন্যের কোঠায় চলে গেছে, এইটা এই মহিবুল হাসান চৌধুরী নোয়াফেলের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে রাশিয়া স্পষ্ট করছে। দেখেন ভূ রাজনৈতিক একটা রাষ্ট্র তো সরাসরি বলতে পারে না। যেমন ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের সরকারের মধ্য থেকে এবং সরকারের নিয়োগকর্তাদের, তারা বিভিন্ন সময় বিভিন্ন কি বলে যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে, খোঁচামূলক বক্তব্য দিচ্ছে ভারতের প্রতি। কিন্তু ভারত সেরকমভাবে আমাদের বাংলাদেশের সরকারের প্রতি বক্তব্য দেয় না, তারা শুধু বিভিন্ন বিষয়ে সচেতন করছেন, কিন্তু ওরকম হুমকি ধামকি দিয়ে কোনো বক্তব্য দেয়নি। তারপরে বিবিসিতে একটা নিউজ আসলো, সেই নিউজে বলা হলো যে ভারত যে কথাগুলো তারা নিজে বলতে পারতেছে না, সেই কথাগুলো শেখ হাসিনার উপর তারা আস্থা রেখেছে এবং শেখ হাসিনার মাধ্যমেই, শেখ হাসিনার মুখ দিয়ে সেই কথাগুলো প্রকাশ করা হচ্ছে। বিবিসি এটা রিপোর্ট করছে। তারপরে আপনারা যদি চীনের বিষয় দেখেন, তিনি প্রধান উপদেষ্টা, তিনি চীনে গেলেন, গিয়ে চীনের যে প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করলেন। তারপরে ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার হলো যে হ্যাঁ, চীনের সাথে ব্যাপক ভালো সম্পর্ক, চীন আমাদের এইটা দিবে সেইটা দিবে। পরিশেষে আমরা কি দেখলাম যে এই সরকারের উপর থেকে চীনও হাতটা সরিয়ে নিল, সহযোগিতার হাতটা। চীন এখন ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেছে। কারণ আমরা দেখলাম যে যখন চীন, রাশিয়া এবং ভারত, তারা মানে এটা অতুলনীয় একটা অন্যরকম দৃশ্যপট আমরা দেখলাম। একটা ছবিও ভাইরাল হচ্ছিল, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী তারা আলোচনা করতেছেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটার একটা ছবি ভাইরাল হচ্ছে। সেইটাই প্রমাণ করে দিল যে না, চীনও বর্তমান সরকারের সাথে নাই। এখন আসেন রাশিয়ার বিষয়টা। রাশিয়া, ওই যে বিবিসি যে ভারতের বিষয়ে একটা নিউজ ছাপাইছে, সেইটা যদি আপনি ওই রকমভাবেই ভাবেন, ওইভাবেই ধরেন, তাহলে এই যে নভেল সাহেবের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কিন্তু রাশিয়াও স্পষ্ট করে দিল যে এই বর্তমানে ইউনূস সরকারের সাথে রাশিয়াও নাই। আর তারপরে আপনি দেখেন যুক্তরাষ্ট্র তো অলরেডি পরিষ্কার করছে যে না, তাদের যে নীতি ছিল অন্য দেশের সরকার পরিবর্তন, সেটা পরিপূর্ণ বাতিল করে দিছে। তার মানে যুক্তরাষ্ট্র, আপনার ইংল্যান্ড, লন্ডন, তাদেরও কিন্তু এই বর্তমান সরকারের উপর কোনো প্রকার সমর্থন নাই। একেবারে ঘরবন্দি অবস্থায় এরকম একটা, যেমন ধরেন আমি গ্রাম বাংলায় এরকম ঘটনা আগে ঘটছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই বিষয়গুলো দেখছি, কয়েকটি ঘটনা ঘটছে আমাদেরই চোখের সামনে। কোনো পরিবার যদি মানে ধর্মবিরোধী কোনো কাজ করছে বা সমাজে প্রচলিত প্রথার বাইরে গিয়ে কোনো কাজ করছে যেটা সমাজে গ্রহণযোগ্য পাচ্ছে না, তখন ওই পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়। ওই পরিবারের সাথে কেউ যোগাযোগ করে না, ওই পরিবারের সাথে কোনো প্রকার লেনদেন নাই, একেবারে এক ঘরে। মনে হইতেছে যে সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে, শত্রুভাবাপন্ন দৃষ্টিতে দেখে। এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটছে, এখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে থাকতে পারে। সেরকমই আমার কাছে মনে হলো যে অন্তর্বর্তী সরকার, তিনি যে বাংলাদেশের বর্তমান পরিচালনার দায়িত্বে আছে, তারা এইটা অন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তারা চাচ্ছে যে অতি দ্রুত এই সরকারটা পরিবর্তন হোক বা এই সরকার চলে যাক। যেইটার বহিঃপ্রকাশ আমরা দেখতেছি কি, শেখ হাসিনার তো কোনো আন্তর্জাতিক মিডিয়া তো দূরের কথা, দেশের কোনো সামান্য ন্যূনতম মিডিয়ার সাক্ষাৎকার কিন্তু নেওয়ার কথা না, এরকমভাবেই প্রচার করা হয়েছে। অথচ আমরা দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়াগুলো অনর্গলভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেছে এবং শেখ হাসিনা এই সরকারের ব্যাপকভাবে সমালোচনা করতেছে, থলের বের করে নিয়ে আসতেছে। পাশাপাশি নতুন করে যখন রাশিয়া রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য তারা ছাপায় এবং তারা সাক্ষাৎকারটা নিয়ে ঢালাওভাবে প্রচার করে, এবং সেই সাক্ষাৎকার জুড়ে প্রথম থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত ইউনূস সাহেব কীভাবে ম্যাটিকুলাস ডিজাইন করলেন, কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করলেন, জনগণকে কীভাবে ধোঁকা দিলেন, এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, তখন কিন্তু এটা বোঝা যায়। আপনি দেখেন বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর যে বর্তমান সরকারের প্রতি মনোভাব এবং দৃষ্টিভঙ্গি, সেইটা পরিপূর্ণ মানে দেখলেই বোঝা যায় যে বর্তমান সরকারের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তাদের গদি, পায়ের তলার মাটি বা ভিত্তি সব কিছু নড়বড়ে হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। যে কোনো মুহূর্তে কি বলে হয়তোবা তার সেই ক্ষমতার চেয়ারটা হারাতেও লাগতে পারে। কারণ গণতান্ত্রিক দেশে
ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। যতই ক্ষমতাবান, যতই শক্তিশালী, যতই দুর্ধর্ষ মানুষ বা ব্যক্তি বা কি বলে একটা গোষ্ঠী হোক না কেন, তারা ক্ষমতাকে আজীবনের জন্য আঁকড়ে ধরতে পারে না। সেটা মানে নতুন করে বলার কিছু না, এটাই বাস্তবতা। আর ইউনূস সাহেবের গদি যে একেবারে কম্পন কেঁপে উঠতেছে, এটাও বাস্তব কথা। আপনারা বর্তমান পরিস্থিতি, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি, তাদের চলাফেরা একটু লক্ষ্য করেন, দেখেন, আপনিও বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।